এক গ্রামে জমিদার ও তার বউ মালতী থাকতো। ওরা অনেক ধনী ছিল, কিন্তু তেমনই কৃপণও ছিল। একদিন জমিদার মশাই কাজের উদ্দেশ্যে অন্য একটা গ্রামে যেতে হয়, আর ওদের ঘরে এক চাকরানী থাকতো যার নাম কাজল ছিল। জমিদার মশাই যাওয়ার পর মালতী ওর ওপর অনেক অত্যাচার করত। ওই চাকরানী দিন রাত পরিশ্রম করত, তাও মালতীর কোনো প্রকার দয়া হতো না। ওই গ্রামের মধ্যে একটা কুয়ো ছিল। বহু বছর আগে ওই কুয়োতে একটা মেয়ে লাফ দিয়ে মারা গেছিল। তারপর থেকেই ওই কুয়ো থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ আসতে থাকে, তাই ওই কুয়োর কাছে কেউ আসার সাহস পেত না। এই কাজল, আজ তো বিকেল হয়ে গেল, এখনো তোর কাজ শেষ হলো না? আজ কি দেরি করে ঘুম থেকে উঠেছিস নাকি রে? না না, তেমন কিচ্ছু নয় গিন্নিমা। আজ আমার শরীরটা খুব একটা ভালো নেই, তার জন্য দুপুরে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। আমি বরং কাল থেকে আগে থেকে উঠে এই সমস্ত কাজ সেরে রাখবো। শোন, আজ আমাদের বাড়িতে মেয়ে জামাই আসবে, তাই তুই নদী থেকে একটু জল ভরে নিয়ে আয়। কিন্তু গিন্নিমা, এখন তো সন্ধ্যা হতে চায়, আর নদী তো গ্রাম থেকে অনেকটাই দূরে। আমার বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যাবে। যদি আপনি বলেন তাহলে কাল সকাল সকাল আমি জল ভরে আনবো। তোর মাথা কি একদম খারাপ হয়ে গেছে নাকি রে? তুই শুনতে পেলি না যে বাড়িতে অতিথি আসবে, তাই এক্ষুনি তোকে জল ভরতে হবে? আমি ওসব জানি না, তুই তাড়াতাড়ি জল নিয়ে আয়। তারপর কাজল বিরক্ত হয়ে একটা কলসি নিয়ে জল ভরতে চলে যায়। কিছুটা দূর যাওয়ার পর ও ওই কুয়োটা দেখতে পায়। তখনই প্রায় সন্ধ্যা নেমে আসে। দূর, এখন তো সন্ধ্যা হয়ে গেল, নদী থেকে বাড়িতে ফিরতে অনেকটাই রাত হয়ে যাবে। তাই এই কুয়ো থেকে আমি বরং জলটা ভরে নিই। কিন্তু গ্রামের লোক বলে এটা কোনো ডাইনির কুয়ো, এখানে ডাইনি থাকে। এখন আমি কি করি? নদীতে জল ভরতে গেলে ফেরার সময় পুরো অন্ধকার হয়ে যাবে। তাই আমি বরং এই কুয়ো থেকেই জলটা ভরে নিই। কাজল যখন কুয়োর কাছে গিয়ে উঁকি দেয়, তখনই কুয়োর ডাইনি কাজলের গলা চেপে কুয়োর মধ্যে টেনে নিয়ে চলে যায়। কুয়োর ডাইনিকে দেখে কাজল অনেক ভয় পেয়ে থাকে। আজ অনেক বছর পর এই কুয়োর কাছে কোনো মানুষ এলো। আমি কবে থেকে অপেক্ষা করছিলাম যে কোনো মানুষ এলে তার শরীরের মধ্যে ঢুকে আমি রক্ত খাবো। ডাইনি, আমাকে ছেড়ে দাও, আমাকে বাড়িতে যেতে দাও। গ্রামের লোক তো ঠিকই বলতো, এই কুয়োতে সত্যি সত্যি ডাইনি আছে। তখনই ওই ডাইনি কাজলের শরীরের মধ্যে ঢুকে যায়, আর কাজলের চোখ দুটো লাল হয়ে যায়। তারপর কাজল খালি কলসি নিয়ে সে তার নিজের বাড়ির দিকে রওনা দেয়। ততক্ষণে প্রায় অতিথি চলে এসেছিল। এই কাজল, রান্নাঘরে গিয়ে সমস্ত জল রেখে দিয়ে আয়, আর তাড়াতাড়ি আমাদের জন্য খাবার তৈরি করে দে। যা, বেরো এখান থেকে। এই বুড়ি, তোর এত বড় সাহস, তুই আমাকে হুকুম করিস? তুই নিজে গিয়ে জল ভরে নিয়ে আয়, যা। কাজল তখন রেগে গিয়ে কলসিটা ছুঁড়ে ফেলে দিল। আরে মা, এর সাহস তো দেখো! তোমরা এই গরিব দাসীকে এমন মাথায় তুলে রেখেছো যে কোনো কথাই শুনছে না। এত রাগ যে কলসিটা ফেলে দিল। এই কাজল, এটা তুই মোটেও ভালো করলি না। তুই আমার মেয়ে জামের সামনে আমাকে অপমান করলি। তুই এর শাস্তি নিশ্চয়ই পাবি। তাড়াতাড়ি রান্নাঘরে যা আর খাবার বানা। আচ্ছা, তাই নাকি? এখন তুই আমাকে হুকুম করবি? তোর এত বড় সাহস! যা, তুই আমার জন্য তাজা রক্ত নিয়ে আয়। আরে মা, এ তো তাজা রক্ত চাইছে। তোমার দাসী কি রক্ত খায়? তোমরা দুজন দাঁড়াও, আমি ওকে দেখছি। এই গরিব দাসী চাকরানি, মনে হয় তুই ভালো কথায় মানবি না, দাঁড়া। তখনই রবিন ওই ডাইনির চুলে হাত দেয়। কি হলো রে, এবার বল। একটু আগে তো খুব কথা বলছিলি, এখন কি হয়ে গেল রে? তখনই ডাইনি ওর হাতে কামড় দিয়ে দেয়। আরে পূজা, দেখো এই চাকরানি কি হাল করলো আমার। আরে খুব ব্যথা করছে, আরে মরে গেলাম রে। এই কাজল, তোর এত বড় সাহস, তুই আমার জামাইয়ের হাতে কামড়ে দিলি? দাঁড়া, তোকে এক্ষুনি মজা দেখাচ্ছি। এরপর মালতী রেগে গিয়ে কাজলের কাছে যায়। তখনই কাজল ওর চুলটা ধরে নেয়। কি রে বুড়ি, তুই আমাকে মজা দেখাবি? হ্যাঁ, এখন বল কি হলো? তোর আওয়াজ বন্ধ হয়ে গেল কেন? আরে বাপরে, আজ এই কাজলের কি হয়ে গেল? এ তো কাউকেই ভয় পাচ্ছে না। এই কাজল, আমার চুল ছেড়ে দে বলছি। আরে কে কোথায় আছো? আমার এর হাত থেকে বাঁচাও। তারপর ওরা কোনো রকমভাবে প্রাণ বাঁচিয়ে ওখান থেকে পালিয়ে গেল। আরে শাশুড়ি মা, এটা তুমি কিন্তু মোটেও ভালো কাজ করলে না। কেউ ঘরে অতিথি নিয়ে এসে এইভাবে অপমান করে, তাও কাজের লোকের সামনে। পূজা, চলো, আমরা এক্ষুনি এখান থেকে চলে যাব। না না জামাই, এরকম বলো না। আরে জামাই বাবা, আমাকে এখানে একা রেখে যেও না। আমি ওই কাজলের সাথে একা থাকতেই পারবো না, ও আমাকে মেরে ফেলতে পারে। তোমরা আজ রাতে আমার সাথে এই ঘরেই থেকে যাও, কাল সকালে তোমরা নয় চলে যেও। ঠিক আছে, কথাটা মনে রেখো। আমরা আর কোনো অপমান সহ্য করতে পারবো না। ঠিক আছে, তবে তাই হবে বাবা। কিন্তু আমরা এখন কি করব?
ওই কাজল তো ঘরেই থাকবে। ও যদি আবার আমাদের উপর আক্রমণ করে তখন? আমি বলি কি, আমরা বরং এখানে কিছুক্ষণ অপেক্ষা করি, তারপর কাজল যখন শুয়ে পড়বে তখন আমরা ঘরে যাব। তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর ওরা ঘরের দিকে যেতে থাকলো। তারপর ওরা কিছুক্ষণের মধ্যে বাড়িতে পৌঁছে যায়। চলো, আমরা বাড়িতে চলে এসেছি, এখন আমরা গিয়ে শুয়ে পড়ি, তারপর সকালটা হতে দাও। ওই দাসীকে তো আমিই মজা দেখিয়ে ছাড়বো। তারপর রাত 2টো বাজতেই কাজল সম্পূর্ণ একটা ডাইনি হয়ে যায়। ওর খুব খিদে পেয়ে থাকে, তাই সে ঘরের বাইরে আসে। রবিন তখন একটা চাদর ঢাকা দিয়ে শুয়েছিল। তখনই ও রবিনকে দেখতে পায় আর রবিনের পায়ে জোরে কামড় দিয়ে দেয়। তখনই রবিনের ঘুম ভেঙে যায়। আরে, এই ডাইনি কোথা থেকে চলে এলো? আরে তাড়াতাড়ি তোমরা ওঠো, দেখো এই ডাইনি আমার পায়ে জোরে কামড় দিয়ে দিল। তখনই মালতী ও পূজা জেগে ওঠে আর ওই ডাইনিকে দেখে ওদের অবস্থা খারাপ হয়ে যায়। আরে মরে গেলাম রে, এ তো একটা ডাইনি। আমরা তো তখন বাড়ি ফিরে যাচ্ছিলাম, এই মায়ের জন্য আমরা এখানে ফেসেই গেলাম। আরে কিছু তো একটা করো। আমি কি করব? এ তো আমার পিছু পড়ে আছে। আগে তো আমার হাতে কামড় দিল আর এখন পায়ে। আমি বহু বছর ধরে শিকার করছি, কিন্তু আজ তোদের 3জনকে আমি পেয়ে গেছি। আর তোদের 3জনকে আমি কুয়োর মধ্যে নিয়ে গিয়ে কাঁচা খেয়ে ফেলবো। এই, তোর পা কিন্তু খুব মিষ্টি ছিল, সব থেকে আগে তোকেই আমি খাবো। আরে শাশুড়ি মা, দেখো এই ডাইনি তো সব থেকে আগে আমাকেই খাবে বলছে। আরে পালাও রে, এই ডাইনির হাত থেকে বাঁচাও, এ কাউকে ছাড়বে না। আরে দাঁড়াও, আমরাও যাব। তারপর ওরা দুজনে ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যায়। তুমি মোটেও ভালো কাজ করলে না। আমি তো তোমাকে অনেক সাহসী পুরুষ মনে করতাম, কিন্তু তুমি তো একদম ভীতু আছো। আমাদেরকে ওখানে একলা ছেড়ে আসলে কেন তুমি? তারপর ওদের চেঁচামেচি শুনে দুজন গ্রামবাসী ওদের কাছে আসে। আরে দাদা, তোমরা এত ভয় পেয়ে আছো কেন? আর এত তোমরা চেঁচামেচি করছো কেন? বলছিলাম কি, কোনো চোর বা ডাকাত আসেনি তো? না ভাই, আমাদের বাড়ির দাসীর উপর একটা ডাইনি ভর করেছে। আমরা সময় থাকতে ওখান থেকে পালিয়ে এসেছি, তা না হলে ওই ডাইনি আমাদেরকে কুয়োর মধ্যে নিয়ে গিয়ে কাঁচা খেয়ে নিত। কি বলছো দাদা, কুয়োর মধ্যে নিয়ে গিয়ে খাবে? তাহলে ওই কুয়োর ডাইনি নয় তো? হে ভগবান, আমার তো মনে হচ্ছে ওই কুয়োর ডাইনি। বহু বছর পরও ছাড়া পেয়েছে, তাই ও কাউকেই ছাড়বে না। আরে ভাই, এমনটা বলো না, কোনো তো একটা উপায় আছে ওই ডাইনির পিছন ছাড়াতে। কিন্তু দাদা, আমাদের সেই উপায় জানা নেই, থাকলে তো কবে ওই ডাইনিকে আমরা বিনাশ করতাম। আরে ভাই, আমাদের তো কোনো না কোনো কিছু একটা করতেই হবে, তা না হলে ওই ডাইনি যখন খুশি এসে পড়তে পারে। তাড়াতাড়ি কোনো না কোনো উপায় বার করো। চলো, আমরা বরং ওই কুয়োর কাছেই যাই। তারপর সবাই একসাথে ওই কুয়োর দিকে গেল আর কিছুক্ষণের মধ্যে ওরা সবাই ওখানে পৌঁছে যায়। আরে আমার তো খুব ভয় করছে। আমরা এখানে এসে কোনো ভুল করিনি তো? এই কুয়োতে ওই ডাইনির ঘর আছে, ও নিশ্চয়ই এখানে আসবে। তাই আমার মনে হয় এখান থেকে আমাদের এক্ষুনি চলে যাওয়া উচিত। এমনটা কিচ্ছু হবে না। আমার যতদূর মনে হয় এই কুয়োটাই ওই ডাইনির দুর্বলতা হবে। এটাই ওর ঘর আছে, এখানে ও বহু বছর ধরে বসবাস করছে। যদি আমরা এখানে আগুন লাগিয়ে দিই তো ওই ডাইনির শক্তি নিশ্চয়ই শেষ হয়ে যাবে। চলো, আর দেরি করা ঠিক হবে না, তাছাড়া আর কোনো উপায়ও নেই। তারপর ওরা সবাই মিলে ওই কুয়োর মধ্যে শুকনো খড় পাতা ফেলতে থাকে। তখনই ডাইনি হাঁটতে হাঁটতে ওদের কাছে চলে আসে। সবাই তখন ডাইনিকে দেখে খুব ভয় পেয়ে যায়। এই গ্রামের লোকেরা, ভালো হয়েছে তোরা এখানে এসছিস। তোদের মৃত্যু তোদের নিজের চোখেই দেখবি। এই ডাইনি, আমি তোকে ভয় পাই না। আমরা তোর দুর্বলতা জেনে গেছি, তুই আমাদের কোনো ক্ষতিই করতে পারবি না। দাঁড়া, তোকে এক্ষুনি মজা দেখাচ্ছি। আরে রবিন দাদা, একটু কম ডায়লগ মারো, বেশি দাদাগিরি দেখিও না। যে উপায় নিয়ে এত ডায়লগ দিচ্ছ না, যদি ওই উপায় না কাজ করে তাহলে ওই ডাইনি প্রথমে তোমাকেই আগে খাবে। তখনই রবিন একটা মশাল জ্বালায় আর কুয়োর মধ্যে মশালটা ফেলে দেয়। তখনই কুয়োর মধ্যে আগুন লেগে যায়। এই, তুই কি করে দিলি রে মূর্খ মানুষ? আমার বহু বছরের পুরনো বাসস্থান এইভাবে আগুন লাগিয়ে দিলি? না না না, এমনটা হতে পারে না। তখনই ওই কুয়োর সাথে সাথে ওই ডাইনির গায়েও আগুন লেগে যায়। দেখতে দেখতে ডাইনি ছাই হয়ে যায় আর কাজলও তখন মুক্তি পেয়ে যায়।